ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সংঘাতে ফের অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। হরমুজের টোল আদায়ের চিন্তা বদল ট্রাম্পের, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া তেহরান। ট্রাম্পের সবুজ সংকেতে ইয়েমেনে হামলা করে রিয়াদ। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন, অবরোধ বন্ধ না করলে সৌদি বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি হাউথির। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামছে না রক্তপাত। ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত 11। মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দিচ্ছে হামাস, অভিযোগ জাতিসংঘের। আবারও রক্তাক্ত পাকিস্তানের আজাদ কাশ্মীর। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 6 বেসামরিক নিহত। ইসলামাবাদকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান নয়াদিল্লির। স্পেনের সারাশি আক্রমণের চূর্ণ বিচূর্ণ ফরাসি দুর্গ। এমবাপে ওলিসেদের মাটিতে নামিয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে লা রোহা। রাতে আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি সাব্বিরা মজুমদার। শুরুতেই বিশ্বকাপের খবর। বিশ্বকাপের অল ইউরোপিয়ান সেমিফাইনালে বিবর্ণ ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন। ওয়াইয়ারসাবাল ও পেদ্রো পোরো ম্যাজিকে 2-0 গোলের জয়ে 16 বছর পর শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে লা রোহা। দাপুটে জয়ের পর বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন স্প্যানিশ সমর্থকরা। টেক্সাসের ডালাস স্টেডিয়াম যেন লাল সমুদ্র। বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য হয়ে ওঠা ফ্রান্সকে মাটিতে নামিয়ে 16 বছর পর ফাইনালে স্পেন। তারকায় ঠাসা এমবাপ্পে, দেমবেলে, ওলিসেদের হৃদয় ভেঙে শিরোপার মঞ্চে লা রোহা। অল ইউরোপিয়ান সেমিফাইনালে বেদনার রঙে নীল ফরাসি শিবির। ইউরো নেশনস লিগের পর বিশ্বকাপের সেমিফাইনালেও স্পেনের কাছে ভরাডুবি ফ্রান্সের। অথচ জাতীয় দিবসের উৎসবে বাড়তি রং চড়ানোর কথা ছিল কাতার বিশ্বকাপের রানার্স আপ দলটার, কিন্তু লুই দে লা ফুয়েন্তের শক্ত রক্ষণের কাছে ধরাশায়ী দিদিয়ের দেশম। ষষ্ঠবারের মতো নকআউটের কোনো ম্যাচে ইয়ামালের কাছে দর্পচূর্ণ এমবাপ্পের। টেক্সাস থেকে স্পেনের অর্জনের গর্জনে কেঁপে ওঠে মাদ্রিদের আকাশ বাতাসও। এর আগে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করেছে স্পেন ও ফ্রান্স। 10 মিনিটে দানি ওলমোর ফাউলের সুবাদে ফ্রিকিক পেলেও তা কাজে লাগাতে পারেননি ইয়ামাল। 14 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এমবাপ্পে সুযোগ তৈরি করেছিলেন, তবে কুবার্সি ও লাপোর্তের দৃঢ়তায় আলোর মুখ দেখেনি তা। 20 মিনিটে বড় বিপদ ডেকে আনেন দিনিয়ে। বল ক্লিয়ার করতে গিয়ে পেছনে থাকা ইয়ামালের পায়ে আঘাত করে বসেন, আর তাতেই পেনাল্টি পেয়ে যায় স্পেন। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ওয়াইয়ারসাবাল। ভাঙেন ডেভিড ভিয়ার এক মৌসুমে 13 গোলের রেকর্ড। 2025-26 মৌসুমে স্পেনের হয়ে 14 গোল এখন ওয়াইয়ারসাবালের। বিরতিতে যাওয়ার আগে সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে উনাই সিমনের দৃঢ়তায় বাধার প্রাচীর ভাঙতে পারেননি। লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। 58 মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় চোখ ধাঁধালো গোল করেন পেদ্রো পোরো। মাইক মাইনিওকে অসহায় করে স্পেনকে আনন্দে ভাসান 26 বছর বয়সী এই রাইট ব্যাক। 64 মিনিটে ফ্রান্সের জালে বল পাঠিয়েছিলেন ইয়ামাল, তবে অফসাইডে বাতিল হয় তার স্বপ্ন। 80 মিনিটে ডিজিরে দুয়েকে হতাশ করেন আসর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বিশ্বকাপের অন্যতম সেরা আক্রমণ ভাগ নিয়েও শেষ পর্যন্ত স্পেনের সঙ্গে পেরে ওঠেনি ফ্রান্স। ছন্ন ছাড়া ফরাসিদের কাঁদিয়ে নিউ জার্সির ফাইনালের টিকিট কাটে স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনাকে চাচ্ছে স্পেন সমর্থকরা। ফিনালিসিমা মাঠে না গড়ানোয় এই ম্যাচ দিয়ে সে অতৃপ্তি ঘোচাতে চায় আলবিসেরেস্তেরাও। ফরাসি বধের পর স্পেনের মাদ্রিদ থেকে শুরু করে রাজধানী ঢাকায় উল্লাসে মাতে লা রোহা ভক্তরা। এদিকে ফরাসিরা ছিটকে যাওয়ায় শিরোপা ধরে রাখায় আত্মবিশ্বাসী আকাশী নীল শিবির। ডালাসে এ কেমন ফ্রান্স? স্পেনের সামনে বিবর্ণ দিদিয়ের দেশামের দল। একপাক্ষিক লড়াইয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা হলো না ফরাসিদের। ভয়ঙ্কর হতাশাজনক, তবে এই দল নিয়ে গর্বিত। আমরা একটা গোলও করতে পারিনি। হতাশাজনক, তবে এটাই বাস্তবতা। দুঃখজনক, তবে আমি মনে করি এটাই প্রত্যাশিত। স্পেন ভালো খেলেছে। ফ্রান্স দলগত পারফরম্যান্সের তুলনায় ব্যক্তি নির্ভর খেলেছে।
মুদ্রার উল্টো চিত্র লা রোহা শিবিরে মাদ্রিদ থেকে ঢাকা স্পেন সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। সেমির সমীকরণ এতটাও সহজভাবে উতরানো সম্ভব হবে ভাবেনি তারাও। বিশ্বাসটুকু রাখতে পারে যে স্পেন এবার আমাদেরকে সেই প্রত্যাশিত কাপটি আমাদেরকে এনে দেবে। ম্যাচটা অনেক ভালো খেলছে, ফ্রান্সের সাথে জিতাটা কিন্তু অনেক খুব টাফ ব্যাপার ছিল। ফ্রান্সকে হারিয়ে রোববারের ফাইনালে স্পেন ভক্তদের চাওয়া আর্জেন্টিনা। ইংল্যান্ডের তুলনায় লাতিন ফুটবল ঠেকানো সহজ হবে এমনটাই দাবি 2010 চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনাকে চাই, কারণ আর্জেন্টিনা হলে খেলার মজাটা একটু বেশি হবে। ফ্রান্সের অ্যাটাকিং, ফ্রান্সের ডিফেন্স অসাধারণ ছিল। তাদের মতো শক্তিশালী টিমকে আমরা হারাইয়া ফাইনালে চলে আসছে, এটা তো বলে বোঝানোর মতো না। ঢাকার বড় পর্দার সামনে এদিন চোখে পড়ার মতো উপস্থিতি ছিল আর্জেন্টাইন ভক্তদেরও। 2022-এর পুনরাবৃত্তি না হওয়ায় আপাতত খুশি। প্রত্যাশা ইংলিশ বধের পর আবারও শিরোপা ধরে রাখবে আলবিসেলেস্তে। যদি সেমিফাইনালে যদি হয়ে যায়, জিতে যায়, তাহলে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়াটা খুব হার্ড হবে না। লামিনীর দল কিভাবে হারার লাগে না করার লাগে ওটা আমরা সম্পূর্ণ আমাদের মেসির পাঁচ জাদুতেই দেখবেন। মাঠে গড়ানোর কথা থাকলেও মাঠে গড়ায়নি এবারের ফিনালিজিমা। তাতে ইউরোপ নাকি দক্ষিণ আমেরিকা, সে প্রশ্নের উত্তর পায়নি ফুটবল প্রেমীরা। আটলান্টায় থ্রি লায়ন্সদের হারালে অপূর্ণ সে আক্ষেপ মিটবে। দেখা যাবে দুই মহাদেশীয় দ্বৈরথের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ফাইনালের স্বপ্ন দেখা ফ্রান্সকে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। প্যারিসের দর্শকরা আশায় ছিলেন আরও একটি বিজয় দেখার, তবে স্পেনের কাছে হেরে ফিরতে হয়েছে হতাশ হয়ে। তবুও দল নিয়ে গর্বিত তারা। এমবাপেদের কাছে আরও ভালো পারফরমেন্স আশা ছিল সমর্থকদের। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ও উঠতে থাকা ফ্রান্স অবশেষে সেমিফাইনালে এসে স্পেনের কাছে ধরাশায়ী হতে হয়েছে। ফ্রান্সের সেই ছন্দ যেন এই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। প্রথমার্ধের 22 মিনিটের পেনাল্টির সুযোগ কাজে লাগায় স্পেন। ফ্রান্স অনেক চেষ্টা করেও গোলের কোনো পরিশোধ করতে পারেনি। উপরন্তু দ্বিতীয়ার্ধে আরেকটি গোল দিয়ে বসে স্পেন। শেষ পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে সেমিফাইনালে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় স্পেন। এদিকে সেমিফাইনালে স্পেনের সাথে ফ্রান্সের এই পারফরমেন্সে হতাশ ফরাসি ফুটবল সমর্থকরা। খুবই হতাশ আজকে ফ্রান্সের পারফরমেন্স দেখে। পুরো টুর্নামেন্ট জুড়ে ওরা অসাধারণ খেলতেছিল, মনে হচ্ছিল খুব ইজিলি স্পেনের সাথে জিতে যাবে, কিন্তু ফাইনালি আজকে খুবই খারাপ খেলছে স্পেন। অনেক ভালো খেলছে, মিডফিল্ডের অনেক ভালো খেলছে ওরা। এটা মর্মান্তিক, আমরা তাদের নিয়ে গর্বিত। দারুণ একটা ম্যাচ হয়েছে, আমরা জয়ের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু হতাশ হয়ে ফিরতে হচ্ছে। আমাদের দারুণ একটা দল আছে, অপ্রত্যাশিতভাবে আমরা হেরে গেছি। মরক্কোর বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলেছি, স্পেনের বিপক্ষে কঠিন হবে সেটা প্রত্যাশিত ছিল, আরো বেশি আশা করেছিলাম। এটা খুবই হতাশাজনক। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য অপেক্ষা করছি। ফরাসি জাতীয় দিবসের উৎসবের দিনে দেশটির সাধারণ ফুটবল সমর্থকদের প্রত্যাশা ছিল তারা আরেকটি বিজয় আনন্দ উদযাপন করবেন, কিন্তু সেমিফাইনালে 2-0 গোলের ব্যবধানে ফ্রান্সের পরাজয়ে তারা অনেকটা হতাশা নিয়েই ঘরে ফিরেছেন। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। ইরানের বিভিন্ন সামরিক ও বন্দর এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডান, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে 20% টোল আদায়ের প্রস্তাব থেকে সরে এসেছেন ট্রাম্প, আর প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, মঙ্গলবার বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বামপুর, কেশমদ্বীপ ও আহবাজ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ অবরোধ জোরদার করা হয়েছে। তাদের দাবি, বর্তমানে মধ্যপ্রাচ্যে 20টির বেশি মার্কিন যুদ্ধ জাহাজ এবং শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে। পাশাপাশি নতুন করে ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে লক্ষ্য করে ইরানের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যতদিন যুদ্ধ থামতে না বলছেন ততদিন যুদ্ধ চলবে বলে ফক্স নিউজকে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি খাতকে একেবারে শেষ টার্গেট হিসেবে রেখেছেন বলেও উল্লেখ করেন
করেন তিনি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালী ইস্যুতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কৌশলগত নৌপথে চলাচলের জন্য 20% টোল আদায়ের প্রস্তাব থেকে সরে এসেছেন তিনি। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি সম্প্রসারণে গুরুত্ব দেবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। I'll save the energy targets for last, but ultimately we'll hit energy targets, yeah. But we're going to hit them very hard tonight. এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটির সেনাবাহিনী জানায় থান্ডার বোল্ট অভিযানের 7ম ধাপে জর্ডানের আল আজরাকে অবস্থিত ওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া এর আগে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে 6 দফা হামলা চালানোরও দাবি করে তেহরান। ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 33টি ড্রোন প্রতিহতের দাবি করেছে কুয়েত। তবে একটি নৌযান লক্ষ্যবস্তু হওয়ায় বেশ কয়েকজন নৌ সদস্য আহতের পাশাপাশি বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইরান। তার দাবি, এটি ওমানের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, বরং জাতীয় নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের সঙ্গে চলমান সংঘাতে আশঙ্কাজনক হারে কমছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত। সিএসআইএস বিশ্লেষণ অনুযায়ী এপ্রিলের পূর্ণমাত্রার লড়াইয়ে থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অর্ধেক এবং টমাহকের প্রায় 30% ব্যবহার করেছে ওয়াশিংটন। বর্তমান গতিতে অভিযান চলতে থাকলে ভবিষ্যতে চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যুদ্ধ যত দীর্ঘ হয় ততই ফুরিয়ে আসে অস্ত্রের মজুত। ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন সেই চাপেই পড়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের সতর্কতা, সাম্প্রতিক হামলায় হাজারো ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে দ্রুত কমে আসছে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের মতো যুদ্ধের গতি অব্যাহত থাকলে ভবিষ্যৎ সামরিক প্রস্তুতিতেও এর প্রভাব পড়তে পারে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর নতুন করে সংঘাত তীব্র আশঙ্কা বেড়েছে। এর মধ্যেই সিএসআইএস এর বিশ্লেষণে উঠে এসেছে, এপ্রিলের পূর্ণমাত্রায় লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 30% ব্যবহার করে ফেলেছে। এরপর হামলার তীব্রতা কমলেও গুরুত্বপূর্ণ এসব অস্ত্রের মজুত এখনও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে পারেনি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের ধীরগতি। বর্তমানে প্রতি মাসে মাত্র 15টি টমাহক এবং প্রায় 20টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ পাচ্ছে পেন্টাগন। 2026 সালে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনাও নেই। এছাড়া ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণে এখনও অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়নি মার্কিন কংগ্রেস। এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা উৎপাদন আইন কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। নতুন উৎপাদন লাইন গড়ে তুলতে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে পেন্টাগনের চুক্তির পাশাপাশি ইউক্রেন ও জার্মানির মতো দেশেও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে নতুন কারখানা চালু ও উৎপাদন বাড়াতে কয়েক বছর সময় লাগবে। ফলে ইরানে একই মাত্রার অভিযান চলতে থাকলে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল, বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হতে পারে। যদিও পেন্টাগনের দাবি, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের কাছে এখনও পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন সিনেটে আটকে গেল বার্ষিক প্রতিরক্ষা নীতি বিল। মঙ্গলবার সিনেটে ভোটাভুটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের উপর বিতর্ক শুরুর প্রস্তাব 50 থেকে 46 ভোটে নাকচ করে দেন ডেমোক্র্যাটরা। $1.15 ট্রিলিয়ন প্রস্তাবিত সামরিক বাজেটে অনুমোদনের এই বিলটি আলোচনায় তুলতে 60 ভোট প্রয়োজন ছিল। ডেমোক্র্যাটদের অভিযোগ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করার পথ খুলে দেবে এই বিল। তাদের মতে বিলটি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও বাড়াবে এবং কংগ্রেসের কার্যকর নজরদারি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ দেবে। সিনেট ডেমোক্র্যাট নেতা চাক শুমার বিলটিকে ট্রাম্প প্রশাসনের জন্য সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অনুমতিপত্র বলে মন্তব্য করেন। But I want to talk about the chronic long-term impacts of this bill. Mr. Frost.
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থির জ্বালানি তেলের বাজার। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে বৈশ্বিক সরবরাহ। আর এর প্রভাবে এপ্রিল থেকে জুন প্রান্তিকে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম ঠেকে $97। এক বছর আগে ছিল যা $67। এমন সংকটকালে তেল উৎপাদন ও গ্যাস খাত থেকে রেকর্ড আয়ের পূর্বাভাস দিয়েছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের সরবরাহ এখন চরম সংকটে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। সরবরাহ বিঘ্নিত হওয়ায় গেল এপ্রিল থেকে জুন প্রান্তিকে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম গড়ে প্রতি ব্যারেল $97 উন্নীত হয়েছে, যা প্রথম প্রান্তিকে ছিল গড়ে $78 এবং এক বছর আগে ছিল মাত্র $67। আর তেলের এই চড়া গড় মূল্যের উপর ভর করেই বিপুল মুনাফা করেছে ব্রিটিশ এনার্জি জায়ান্ট বিপি। চলতি বছরের প্রথম প্রান্তিকের পর দ্বিতীয় প্রান্তিকেও তাদের আয় আকাশ ছোঁয়ার পূর্বাভাস দিয়েছে কোম্পানিটি। বিপি জানিয়েছে প্রথম প্রান্তিকের তুলনায় কেবল তেল উৎপাদন ও অপারেশন খাত থেকেই তাদের আয় আসছে সর্বোচ্চ $2.1 বিলিয়ন। আগের প্রান্তিকে যা ছিল $1.8 বিলিয়ন। এছাড়া রিফাইনিং মার্জিন ব্যারেল প্রতি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে $29.6। শুধু তেল নয়, লাভজনক অবস্থানে রয়েছে কোম্পানির গ্যাস ও লো কার্বন এনার্জি খাত। এই সেগমেন্ট থেকে আরও $50 থেকে $70 কোটি আয় ঘরে তোলার আশা করছে তারা। এই বিপুল মুনাফা দিয়ে নিজেদের মাথার উপরে থাকা ঋণের বোঝাও দ্রুত নামিয়ে আনার পরিকল্পনা বিপির। মার্চের শেষে বিপির মোট ঋণ যেখানে ছিল $25.3 বিলিয়ন, জুন শেষে তা $22 থেকে $23 বিলিয়ন নামিয়ে আনার লক্ষ্য তাদের। বিশ্বের প্রায় 70 থেকে 80টি দেশে বিপির তেল ও গ্যাস উত্তোলন, পরিশোধন ও বিপণন ব্যবসা রয়েছে। বিশ্বজুড়ে এই কর্মযজ্ঞে কাজ করছে কোম্পানিটির 93,000-এর বেশি কর্মী। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। এদিকে সানায় অবরোধ অব্যাহত থাকলে সৌদি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হাউথি বিদ্রোহী। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হাউথির পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সোমবার সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়। এর জন্য সৌদি সমর্থিত ইয়েমেন সরকারকে দায়ী করে আভা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে হাউথি বিদ্রোহী। 4 বছরের নীরবতার পর আবারও বড় সংঘাতের মুখে দুপক্ষ। এ ঘটনায় বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হাউথির বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসকে পরিকল্পনার কথা জানান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চান। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প সেই অভিযানে সবুজ সংকেত দেন। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে হাউথির সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় সামরিক ও কূটনৈতিকভাবে ওয়াশিংটনের সহায়তা নিশ্চিত করতে চাইছে রিয়াদ, এমনটাই ইঙ্গিত পাওয়া যায়। এদিকে হাউথির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানার ওপর অবরোধ অব্যাহত থাকলে সৌদি বিমানবন্দরগুলো তাদের লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে সৌদি আকাশসীমা ব্যবহার না করার জন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকেও সতর্ক করেছে তারা। বিশ্লেষকদের আশঙ্কা, এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে 2022 সাল থেকে কার্যত বহাল থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। নতুন করে সৌদি হাউথি সংঘাত শুরু হলে শুধু ইয়েমেন নয়, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাও আরও তীব্র হতে পারে। পাশাপাশি লোহিত সাগরের প্রবেশদ্বার বাবাল মানদেব প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও বাড়ছে, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। জ্বালানি খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগ আকর্ষণ, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেন 2 নেতা। ইরাক থেকে আরও বেশি তেল উত্তোলনে মার্কিন কোম্পানিগুলো কাজ করবে বলে জানান ট্রাম্প। এতে বাগদাদের জ্বালানি খাতের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদী তিনি। গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন। পরে হোয়াইট হাউস ও পেন্টাগনে পৃথক বৈঠকে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ইরাকি প্রধানমন্ত্রী।
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সংঘাতের প্রভাবে অর্থনৈতিক চাপে থাকা ইরাকের তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগের আহ্বান জানান জাইদি। বলেন, ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরাক তার প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশীদারিত্ব প্রত্যাশা করে। একই সঙ্গে ইসলামিক স্টেটের বিরুদ্ধে দীর্ঘ বছরের লড়াইয়ে ইরাকের বিপুল ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন তিনি। ওই সংঘাত দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন জাইদি। আমরা ওপেক প্রতিষ্ঠাকারী দেশগুলোর একটি, তাই ইরাক তার প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশ পাওয়ার অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাক আইএস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছে। এই যুদ্ধে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং দেশের অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ইরাকের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ $400 বিলিয়নেরও বেশি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় বড় বাণিজ্যিক চুক্তির কথা বলেন। দেশটি থেকে আরও বেশি তেল উত্তোলনে মার্কিন কোম্পানিগুলো যুক্ত হবে বলে জানান ট্রাম্প। তার দাবি, এই সহযোগিতার মাধ্যমে উভয় দেশেই কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ইরাকের জ্বালানি খাতের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে। আমরা দুই দেশের জন্যই বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব এবং ইরাক থেকে আরও বেশি তেল উত্তোলন করব। দেশটি থেকে প্রচুর তেল উৎপাদন হবে আর সেই কাজ মূলত মার্কিন কোম্পানিগুলোই করবে। তারা এখন অন্যদের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে চায়। এটি অবশ্যই ইতিবাচক। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, কংগ্রেসে বিবেচনাধীন রাশিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞা বিলে ইরান ও হিজবুল্লাহকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতিতে নতুন মাত্রা যোগ হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থামছে না রক্তপাত। উপত্যকার উত্তরাঞ্চলে একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 8 জন। একই দিনে দক্ষিণাঞ্চলে আরও 3 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 10 বছরের একটি শিশুও। এদিকে গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে হামাস বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলায় আবারও কেঁপে উঠল গাজা। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুলিশ স্টেশনটি। হামলায় পুলিশ স্টেশনের পরিচালক সহ নারী পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ নেওয়া হয় আল শিফা হাসপাতালে। এ হামলাকে ভয়াবহ গণহত্যা বলে উল্লেখ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। একই দিন গাজার খান ইউনিসেও হামলা চালানো হয়। দখলদার বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারায় মাত্র 10 বছর বয়সী এক শিশু। গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনরা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। আমরা নিরাপত্তা চাই, এই সংকটের সমাধান চাই। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, শিশুদের ওপর এই হত্যাযজ্ঞ বন্ধ হোক। এই শিশুটির অপরাধ কি ছিল? কেন তাকে হত্যা করা হলো? প্রাণহানির পাশাপাশি গাজায় মানবিক সংকটও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের অভিযোগ, উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রম বাধা দিচ্ছে হামাস। সংস্থাটির দাবি, জাবালিয়ার একটি খাদ্য বিতরণ কেন্দ্রে সশস্ত্র ব্যক্তিদের প্রবেশের কারণে ত্রাণ বিতরণ সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইশিতা আক্তার, সময় সংবাদ। ফিলিস্তিনপন্থী কর্মী মাহমুদ খলিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 3টি বেসামরিক সংগঠনের বিরুদ্ধে মামলা করেছেন। তার অভিযোগ, সমন্বিত ষড়যন্ত্রের মাধ্যমে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশ ছাড়া করার চেষ্টা করা হয়েছে। ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা, রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশন এবং প্রো ইসরায়েল সংগঠন বেতার ও ক্যানারি মিশনকে আসামি করা হয়েছে। মামলায় ক্ষতিপূরণ চেয়েছেন খলিল। তার অভিযোগ, প্রজেক্ট অ্যাস্থার নামে একটি পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী আন্দোলন দুর্বল করতে তাকে এবং নাগরিক নন এমন কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থানকে ইহুদি বিদ্বেষের সঙ্গে ইচ্ছাকৃতভাবে মিলিয়ে দেখানোরও অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরো থাকছে।
কিয়েভ ও ওডেসায় ব্যাপক হামলা রাশিয়ার গত জুন ছিল ইউক্রেনীয়দের জন্য সবচেয়ে প্রাণঘাতী। জাতিসংঘের প্রতিবেদন। ইউরোপে সাইবার হামলার অভিযোগ অস্বীকার ক্রেমলিনের। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 6 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দমন পীড়ন, অর্থনৈতিক সংকট ও মৌলিক অধিকার হরণের প্রতিবাদে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। পাকিস্তানের আজাদ কাশ্মীরে গত কয়েক মাস ধরে ইসলামাবাদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মূল্যস্ফীতি, খাদ্য সংকট, বিদ্যুতের উচ্চমূল্য, প্রশাসনিক বৈষম্য, ইন্টারনেট বিধিনিষেধ এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাওয়ালাকোটের নিউ বাস টার্মিনাল এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন বেসামরিক ব্যক্তি নিহত হন। রক্তক্ষয়ী এই ঘটনার একদিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে আজাদ কাশ্মীরের প্রবাসী ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেন। প্রায় 100 বিক্ষোভকারী, যাদের মধ্যে নারী, শিশু ও কমিউনিটির নেতারাও ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীকে বেসামরিক এলাকা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চান এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে পুঞ্চ ও ডোডা সেক্টর দিয়ে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি খুলে দেওয়ার আহ্বান জানান। এমনকি মানবিক সংকট মোকাবিলায় ভারতের সহায়তাও কামনা করেন তারা। এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তান শাসিত কাশ্মীরে চলমান বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক দমন নীতিরই প্রতিফলন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ। সময় যত গড়াচ্ছে তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের কিয়েভ ও ওডেসার সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে মস্কো। জাতিসংঘ বলছে, গত জুন মাস ছিল ইউক্রেনীয় বেসামরিকদের জন্য 2022 সালের পর সবচেয়ে প্রাণঘাতী। এর মধ্যে ইউক্রেনের নিরাপত্তা ভবিষ্যৎ নিয়ে ইউরোপের অবস্থানকে অচল অবস্থা বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন। রাশিয়াকে বাদ দিয়ে কোনো নিরাপত্তা কাঠামো কার্যকর হতে পারে না বলে সাফ জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সংশ্লিষ্ট একাধিক সামরিক শিল্প প্রতিষ্ঠান এবং ওডেসার সামরিক বন্দর অবকাঠামোয় ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। নেপচুন এমডি গাইডেড মিসাইলের ইলেকট্রনিক উপাদান প্রস্তুতকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেডিও ইজমেরিতেল এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড সংযোজনকারী কিয়েভ 79 কারখানাও হামলার আওতায় ছিল বলে জানায় রুশ কর্তৃপক্ষ। এসব স্থাপনাকে ইউক্রেনের সামরিক সরঞ্জাম উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ বলে দাবি করেছে তারা। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, জুন মাসে ইউক্রেনে 2 শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যা 2022 সালের এপ্রিলের পর এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। চলতি বছরের প্রথম 6 মাসে নিহত বেসামরিক মানুষের সংখ্যা প্রায় 1,500। সংস্থাটির মতে, ঘনবসতিপূর্ণ শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বাড়তি ব্যবহারই এই হতাহতের প্রধান কারণ। একই সঙ্গে যুদ্ধ ফ্রন্টের কাছাকাছি এলাকায় স্বল্পপাল্লার ড্রোন হামলাও সাধারণ মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এ পরিস্থিতিতেই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পর্যাপ্ত সক্ষমতা না থাকায় কিয়েভ দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের অনুমোদন চেয়ে আসছে। ইউক্রেনের দাবি, আধুনিক আকাশ প্রতিরক্ষা ছাড়া বড় শহরগুলোকে সুরক্ষিত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে। ইউক্রেনের নিরাপত্তা ভবিষ্যৎ নিয়ে ইউরোপের অবস্থানকে অচলাবস্থা বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন। পাশাপাশি ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলায় রাশিয়ার জড়িত থাকার অভিযোগও পুরোপুরি অস্বীকার করা হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তার আলোচনায় রাশিয়াকে বাদ দেওয়ার পক্ষে মত দিলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়াকে বাদ দিয়ে কোনো নিরাপত্তা কাঠামো কার্যকর হতে পারে না। সেই সঙ্গে রাশিয়ার মেসেজিং অ্যাপ ম্যাক্সের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে সদস্য দেশগুলোর মতপার্থক্যের কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের 21তম নিষেধাজ্ঞা প্যাকেজ এখনও অনুমোদন পায়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ।
দায়িত্ব নেয়ার মাত্র 1 বছর পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টে 40 বছর বয়সী অর্থনীতিবিদ ইউলিয়ার পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাব পাস হয়। সাদা পোশাক পরে পার্লামেন্টে দেয়া ভাষণে ইউলিয়া বলেন, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শীতকাল মোকাবেলা করা, কেননা ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও গ্যাস অবকাঠামোর উপর রাশিয়া হামলা আরও জোরদার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করায় মন্ত্রিসভার এই রদবদলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী আইন প্রণেতারা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। রাশিয়ার উরালে ভয়াবহ বন্যা, দাবানলে পুড়ছে ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্যে 2 মাসে 3000 মৃত্যু। চীন রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত যৌথ নৌ মহড়া জয়েন্ট সি 2026 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। পূর্ব চীনের শানডং প্রদেশের কিংদাও সামরিক বন্দরে মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়। সমুদ্র নিরাপত্তা ঝুঁকি যৌথভাবে মোকাবেলার প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মহড়ায় 2 দেশের 10টি যুদ্ধজাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান ও সহায়ক ইউনিট অংশ নেয়। মহড়ায় যৌথ গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সমুদ্রপৃষ্ঠে হামলা এবং সাবমেরিন উদ্ধার অভিযানের মতো লাইভ ফায়ার অনুশীলন চালানো হয়। চীনের সামরিক কর্মকর্তাদের দাবি, বাস্তব যুদ্ধ পরিস্থিতির আদলে পরিচালিত এই মহড়া 2 দেশের সামরিক বাহিনীর কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার করেছে এবং সমুদ্র ভিত্তিক সংকট যৌথভাবে মোকাবেলার সক্ষমতা বাড়িয়েছে। 6 জুলাই শুরু হয় জয়েন্ট সি 2026 ছিল 2012 সাল থেকে অনুষ্ঠিত এই সিরিজের দ্বাদশ যৌথ নৌ মহড়া। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে নতুন ক্রু পাঠিয়েছে রাশিয়া। সোয়ুজ MS-29 মহাকাশযানে যাত্রা করেছেন 2 রুশ মহাকাশচারী ও 1 মার্কিন নভোচারী। স্থানীয় সময় মঙ্গলবার কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে রয়েছেন রুশ মহাকাশচারী পিত্ততো দুভ্রভ ও আন্না কিকিনা এবং মার্কিন নভোচারী অনিল মেনল। প্রায় 10 মিনিটের মধ্যে মহাকাশযানটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে প্রায় 8 মাস অবস্থান করবেন তারা। এই উৎক্ষেপণ ঘিরে বিশেষ তাৎপর্য ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধানদের একসঙ্গে উপস্থিতি। 2018 সালের পর এই প্রথম কোনো নাসা প্রধান বাইকনুর উৎক্ষেপণ কেন্দ্র সফর করলেন। ইউক্রেন যুদ্ধের কারণে দীর্ঘদিন 2 দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এমন মহাকাশ সহযোগিতা সীমিত ছিল। যুক্তরাষ্ট্রে মেইন অঙ্গরাজ্যে আইসিই কর্মীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। আইসিই কর্মীর গুলিতে 1 কলম্বিয়ান নাগরিক নিহত হওয়ার ঘটনার পরই এই বিক্ষোভ হয়। মঙ্গলবার পোর্টল্যান্ড শহরের সড়কে নেমে আইস বিরোধী স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তারা 26 বছর বয়সী কলম্বিয়ান নাগরিক জোহান সেবাস্তিয়ান দুরানের মৃত্যুর ঘটনায় জবাবদিহি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অভিবাসন অধিকার কর্মীদের দাবি, দুরান যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি পেয়েছিলেন। এদিকে মেইন ও টেক্সাসে অভিবাসন অভিযান চলাকালে 2টি প্রাণহানির ঘটনার পর সারা দেশে যানবাহন থামিয়ে পরিচালিত অধিকাংশ অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে আইস। বিডে ফোর্সের গুলির ঘটনাটি এখন স্থানীয় অঙ্গরাজ্য ফেডারেল কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত করছে। তবে আইসে ঘটনার বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। বন্যা ও ঝড়ের প্রভাবে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। রাশিয়ার উরাল অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানির নিচে তলিয়ে বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট। এদিকে টাইফুন বাভির প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি চীন। পরিস্থিতি মোকাবেলায় লিয়াওনিং প্রদেশে 3 কোটি ইউয়ান জরুরি সহায়তা বরাদ্দ দিয়েছে সরকার। বন্যা সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। ভারতের জম্মু কাশ্মীরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাশিয়ার উরাল অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ইরবিত এলাকা। স্থানীয় একটি নদীর পানি প্রবল স্রোতে তলিয়ে গেছে বহু বাড়িঘর ও সড়ক। শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন জরুরি উদ্ধার কর্মী ও স্বেচ্ছাসেবকেরা। বাস্তুচ্যুতদের জন্য খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। গভর্নরের তথ্য অনুযায়ী বন্যায় 18টি পৌর এলাকা, 61টি বসতি এবং 1000-এর বেশি জমির প্লট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে শক্তিশালী ঝড় টাইফুন বাভির প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি চীন। উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। শেনিয়াং, ফুসুন সহ বিভিন্ন এলাকায় ঝড় ও বন্যায় সড়ক, স্কুল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায় চীনের কেন্দ্রীয় সরকার লিয়াওনিং প্রদেশের জন্য ৩ কোটি ইউয়ান জরুরি সহায়তা বরাদ্দ দিয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক, স্কুল সহ বিভিন্ন জনসেবামূলক স্থাপনা দ্রুত সংস্কারে ব্যয় করা হবে এই অর্থ। এদিকে বন্যা সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। টেক্সাসের লারেরো এলাকায় রিও গ্র্যান্ডে নদীর জন্য এই সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ। উজানে ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার থেকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতের জম্মু কাশ্মীরেও 18 জুলাই থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 20 থেকে 22 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 21 জুলাই সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বাসিন্দাদের নদী, খাল ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইশিতা আক্তার, সময় সংবাদ। ইউরোপ থেকে আমেরিকা, তীব্র গরম আর দাবানলে বিপর্যস্ত জনজীবন। স্পেনে দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জন। ফ্রান্সে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ইতালিতে তীব্র গরমে বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকি বেড়েছে। এদিকে ইউরোপ জুড়ে এখনও কমেনি গরমের তীব্রতা। যুক্তরাজ্যে 2 মাসে প্রায় 3000 মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে 30টির বেশি অঙ্গরাজ্যে জারি হয়েছে সতর্কতা। ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে ঐতিহাসিক ফন্টেনব্লো অরণ্যে টানা 3য় দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। আগুন নেভাতে বিশেষ ওয়াটার বোম্বিং বিমান নদী থেকে পানি তুলে আগুনের ওপর ছিটিয়ে দিচ্ছে। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে ফন্টেনব্লো প্রাসাদের পাশের বনাঞ্চল। আগুনে এখন পর্যন্ত প্রায় 2000 হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং প্রায় 1000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনে চলমান তীব্র তাপপ্রবাহ, বাতাস এবং দীর্ঘদিনের বৃষ্টির অভাবে ছোট ছোট আগুন দ্রুত বড় দাবানলে রূপ নিচ্ছে। লস গালিয়ার্দোস এলাকার দাবানলে প্রায় 70 বর্গ কিলোমিটার বন ও কৃষিজমি পুড়ে গেছে। ইতালিতে তীব্র গরমে বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকি বেড়েছে। কানাডার অন্টারিওর দাবানলের ধোঁয়া পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটসে। এতে বায়ুর মান আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে এখনও তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। 30টিরও বেশি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। 6 কোটিরও বেশি মানুষ গরমের ঝুঁকির মধ্যে রয়েছে। এই সংখ্যা বেড়ে 12 কোটিরও বেশি হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। মন্টানা, মিনেসোটা, নর্থ ডাকোটা, উইসকনসিন, মিশিগান, নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 20 থেকে 30 ডিগ্রি ফরেনহাইট বেশি। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ইশিতা আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরে আগুন লেগে একটি নৌকা উল্টে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 2 জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার আলকাট্রাজ দ্বীপের কাছে 19 আরোহী বহনকারী 3 তলা একটি পন্টুন নৌকায় আগুন লাগার পর সেটি উল্টে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 13 জন নিরাপদে উদ্ধার হলেও আহত আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এখনও নিখোঁজ 2 জনের সন্ধানে 11টি উদ্ধারকারী নৌযান নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজে মার্কিন কোস্ট গার্ড, সান ফ্রান্সিসকো ও ওকল্যান্ড পুলিশ সহ একাধিক সংস্থা অংশ নিয়েছে। ভারতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। একই দাবিতে দিল্লির যন্তর মন্তরে 17 দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। এই আন্দোলনকে সম্পূর্ণ অরাজনৈতিক দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান তিনি। এর মধ্যেই তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন অরুন্ধতী রায় সহ দেশটির বেশ কয়েকজন বিশিষ্টজন।
17 দিনের আমরণ অনশনে শরীরটা ক্ষয়ে গেছে সোনম ওয়াংচুকের। ওজনও কমেছে 8 কেজির বেশি। রক্তচাপ আর সুগার নেমে গেছে বিপজ্জনক স্তরে। এমনকি উঠে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে তার জন্য। বাইরের শরীর দুর্বল হলেও ভিতরের অনর মনোবল এতটুকু কমেনি। স্পষ্ট জানিয়েছেন শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত না করে তিনি অনশন ভাঙবেন না। গত মাসের শেষের দিকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদ এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি আয়োজিত বিক্ষোভে সংহতি জানিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াংচুক দাবি করেন এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। বিজেপি সহ সব রাজনৈতিক দলের নেতাদেরই এই মঞ্চে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি। অনশন শুরুর পর সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ না করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের কথা চিন্তা করে উদ্বিগ্ন দেশের বিশিষ্টজনেরা। অরুন্ধতী রায়, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে অনেক বুদ্ধিজীবী তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন, যাতে দীর্ঘ লড়াইয়ের শক্তি বজায় থাকে। তবে ককরোচ জনতা পার্টির ব্যানারে শুরু হওয়া এই আন্দোলনকে ঘিরে যন্তর মন্ত্রের উত্তাপ দিন দিন বাড়ছেই। তীব্র দাবদাহ উপেক্ষা করে প্রতিদিন হাজারো মানুষ যোগ দিচ্ছেন শিক্ষার্থীদের এই নৈতিক লড়াইয়ে। রাহানুল রানা, সময় সংবাদ। কুয়েতে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মাইজ ভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ কুয়েত শাখা। মঙ্গলবার বিকেলে কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংক জাবারিয়ায় এই রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে মাইজ ভান্ডারী হজরত সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী। আয়োজনটির সভাপতিত্ব করেন সংগঠনটির কুয়েত শাখার সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সওদাগর। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ এরহাম হোসাইন মাইজ ভান্ডারী, মোহাম্মদ সোহেল চৌধুরী সহ অসংখ্য প্রবাসী। ফ্রান্সে উদযাপিত হচ্ছে জাতীয় দিবস বাস্তিল ডে। দিনটি উপলক্ষে বর্ণিল আয়োজনে মেতে উঠেছে প্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। সামরিক কুচকাওয়াজে এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে ইউক্রেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে ইউক্রেনের প্রতি সমর্থনের বার্তা তুলে ধরছে ফ্রান্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বিশ্বের শীর্ষ নেতারা। এবারের কুচকাওয়াজে অংশ নিচ্ছেন প্রায় ৬,৮০০ সেনা সদস্য। এর আগে আইফেল টাওয়ার ঘিরে আয়োজন করা হয় চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী। আবারও ফুটবল বিশ্বকাপের খবর। সেমিফাইনালে ইংলিশ বাধা পেরিয়ে সহজেই শিরোপার মঞ্চে পৌঁছে যাবে আর্জেন্টিনা, এমনটাই প্রত্যাশা আলবি সেলেস্তেদের বাংলাদেশি সমর্থকদের। এর আগে বেশ কয়েকবার অ্যাওয়ে জার্সিতে খেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল প্রিয় দলকে। এবারও সেমিতে নেভি ব্লু জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন মেসিরা। তবে এ নিয়ে ভয় পাচ্ছেন না সমর্থকরা। এটাকে স্রেফ কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন তারা। অনেকেই আবার শীর্ষ চারে মেসি আলভারেজদের চেয়ে এগিয়ে রাখছেন কেইন বেলিংহ্যামদের। বিশ্বকাপ এখন শেষ চারের মঞ্চে, যেখানে বেশ আলোচিত আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দ্বৈরথ ঘিরে বাংলাদেশে উত্তেজনার পারদ তুঙ্গে। আলবি সেলেস্তে ফ্যানদের একটাই চাওয়া, আরেকবার ফাইনালের টিকিট নিশ্চিত করুক মেসিরা। কোয়ার্টারের বাধা পেরিয়ে উজ্জীবিত আর্জেন্টিনা দল, সঙ্গে ভক্তরাও। এবার তাদের সামনে ইংলিশ পরীক্ষা। বিশ্বকাপে দুদলের প্রতিটি দেখাই ইতিহাসের অংশ। বাংলাদেশের সমর্থকদের বিশ্বাস, বড় ম্যাচের চাপ সামলে আবারও নিজেদের সেরাটা উপহার দেবে লিওনেল স্কালোনির শিষ্যরা। টিম ভালো, আর্জেন্টিনা খেলে ভালো, আর্জেন্টিনা জিতবে অবশ্যই। আর সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনার হলো হারাতে যেতেছে ব্রাজিল, তো এই দিক থেকে তো আর্জেন্টিনা জিতবে 100% শিওরই। লাউতারো মার্টিনেজের উপরে আমি একটা আস্থা রাখতেছি যে সে এমন কিছু করবে, ম্যাজিক মোমেন্ট তৈরি করবে, যার কারণে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করবে। থ্রি লায়নদের বিপক্ষে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে আটলান্টা স্টেডিয়ামে মাঠে নামবে মেসি মার্তিনেজরা। 1986 স্মৃতি ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত তাদের। তবে এরপর 1990 আর 2014 সালের অ্যাওয়ে জার্সিতে ফাইনাল হারের ক্ষত থাকায় অনেকেই তাদের অ্যাওয়ে শার্টকে ডাকেন জার্সি অফ টিয়ার্স নামে। এসব কুসংস্কার বলে উড়িয়ে দিলেন আর্জেন্টিনার সমর্থকরা। আসলে এটা কুসংস্কার, এগুলো আমরা পাত্তা দিই না। আমরা অলওয়েজ ভালো খেলে আসছি, আমরা র্যাঙ্কিংয়ে আছি, এমনকি আমরা গতবার কাপ নিয়েছি, এবার আমরা কাপ নেব ইনশাল্লাহ। এখন এটার সাথে অপয়া বা জার্সি, এটা আসলে আমাদের এটা একটা কাকতালীয় ব্যাপার। সো আমরা আর্জেন্টাইন ভক্তরা এগুলো তেমন একটা আমরা পাত্তা দিই না।
গোল, অ্যাসিস্ট আর নেতৃত্বে এলেমটেন দলের সবচেয়ে বড় শক্তি। তাদের সঙ্গে ভক্তদের আত্মবিশ্বাস বেড়েছে নিজেদের সর্বশেষ ম্যাচে আলভারেজ লাউতারো জাল খুঁজে পাওয়াই। তারপরও মেসিদের চেয়ে কেইন বেলিংহামদের এগিয়ে রাখছেন বাংলাদেশি ফুটবল ভক্তরা। ইংল্যান্ড এগিয়ে থাকবে, কারণ বেলিংহাম একটা ভালো ফর্মে আছে আর হ্যারি কেন স্কোর করতে পারে। England is the best of the best, whereas Argentina there's a Messi, they also play good, but I believe England is the one this time. যদি তারা মেসিকেই খুঁজতে থাকে, আমার মনে হয় হ্যারি কেন একটা কাম করে দিবে, এইদিকে হ্যারি কেন বলটা দিয়ে দিবে। বাংলাদেশে ইংল্যান্ডের চেয়ে আর্জেন্টিনার সমর্থক একটু বেশি। তাদের একটাই প্রার্থনা ইংলিশ পরীক্ষায় পাশ করে মেসি আরও একবার উঠুক ফাইনালে। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বয়স এখন ৩৯। মাঠে আগের মতো দৌড়ান না, কিন্তু খেলার ছন্দ এখনও নিয়ন্ত্রণ করেন তিনি। পুরো বিশ্বকাপে হাঁটলেন প্রায় অর্ধেক সময়, তবুও গোল আর অ্যাসিস্টে সবার উপরে লিওনেল মেসি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে পরিসংখ্যান বলছে মেসি থামেননি, শুধু বদলে গেছেন। আর্জেন্টিনার বিপক্ষে যে দলের খেলায় থাকুক না কেন, মাঠে উপস্থিত ২২ জন খেলোয়াড়ের মধ্যে সবার নজর থাকে একজন জাদুকরের বাঁ পায়ের দিকেই। বয়সের ভারে কোনো কোনো খেলোয়াড়ের ফুটবল খেলার তীক্ষ্ণতা কমে যায়, আবার কেউ কেউ নিজেদের ডিক্লাইনিং ফেজের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। তবে আর্জেন্টাইন এই জাদুকর কোনোভাবেই যেন মানতে নারাজ যে তাকে দেওয়ার হবে না। এই গুণগুলো শুনেই ফুটবল সমর্থকরা বুঝে যাবেন কে এই খেলোয়াড়। তিনি আর কেউই নন, বরং আল বিসেলেস্তে সুপারস্টার লিওনেল মেসি। মাঠ জুড়ে ছুটে বেড়ানো সেই তরুণ মেসি এখন অনেকটাই ইতিহাস। এখনকার মেসি দৌড়ান কম, কিন্তু ভাবেন বেশি। বিশ্বকাপে তিনি যতটা পথ পাড়ি দিয়েছেন তার ৪৭%ই হেঁটেছেন। আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে এটাই সর্বোচ্চ। তবে সাফল্যের কোনো ঘাটতি নেই এলেমটেনের। বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল আর ৩ অ্যাসিস্ট। পরিসংখ্যান আরও বিস্ময়কর। এই বিশ্বকাপে প্রতি ম্যাচে মাত্র ২.৭টি স্প্রিন্ট করছেন মেসি। ৪ বছর আগে যেখানে ছিল ৫.৩। প্রতি ৯০ মিনিটে গড়ে দৌড়াচ্ছেন মাত্র ৮.২ কিলোমিটার। কিন্তু বল পায়ে পেলেই বদলে যায় সব হিসাব। ৩৩টি শট, ২১টি গোলের সুযোগ তৈরি। ডিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপে এমন অবদান আর কেউই রাখতে পারেননি। বার্সেলোনার ক্যারিয়ারের শুরুটা ছিল ডান প্রান্তের উইঙ্গার হিসেবে। পেপ গার্দিওলা তাকে বানান ফলস লাইন, পরে হয়ে ওঠেন দলের মূল প্লেমেকার। এখন ইন্টার মায়ামি ও আর্জেন্টিনায় তিনি যেন একজন ফুটবল পরিচালক। কম দৌড়ে নিখুঁত সিদ্ধান্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। শেষ ১৫টি বিশ্বকাপ ম্যাচে তার অবদান ১৬ গোল ও ৭ অ্যাসিস্ট। এই সময় পোল্যান্ডই কেবল পেরেছে তাকে গোল বা অ্যাসিস্ট থেকে বিরত রাখতে। ৩৯ বছর মেসি যেন বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন করে গড়ে তুলছেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আবারও আলোচনার কেন্দ্রে থাকবেন মেসি। হয়তো লিওনেল স্ক্যালোনি মেসির এই জাদুকরী প্রতিভাকে কেন্দ্র করেই সাজাতে পারেন ইংলিশদের বিরুদ্ধে মাস্টার প্ল্যান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সংঘাতে ফের অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। হরমুজের টোল আদায়ের চিন্তা বদল ট্রাম্পের, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া তেহরান। ট্রাম্পের সবুজ সংকেতে ইয়েমেনে হামলা করে রিয়াদ। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন, অবরোধ বন্ধ না করলে সৌদি বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি হাউথির। স্পেনের সারাশি আক্রমণের চূর্ণ বিচূর্ণ ফরাসি দুর্গ। এমবাপে ওলিসেদের মাটিতে নামিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে লা রোহা। রাতে আর্জেন্টিনা ইংল্যান্ড মহরণ। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকাল ১০টার সময় সংবাদ আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।